আচ্ছা দেখো, আমরা এসইএমএস স্যারের বই থেকে কিছু ম্যাথ দেখবো আর কি। সো আমরা প্রিভিয়াস ক্লাসটায় মোটামুটি স্থানাঙ্ক সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি। সো এসইএমএস স্যার এটা খুব ভালো লাগছে আর কি। মোটামুটি তোমাদের ম্যাক্সিমাম কলেজগুলোতে আর কি বইটা ফলো করে দেখা যায়। আর কেতাব স্যারের বইটা যারা করে এরা তোমার মোটামুটি অ্যাডমিশনের জন্য করে আর কি। ধরো বুয়েটে বা তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে, কুয়েট এগুলোর জন্য আর কি, বিশেষ করে বুয়েটের জন্য সবাই কেতাব স্যারটা নিজে নিজে করে আর কি। সো আমি যেভাবে পড়াবো ইনশাল্লাহ তোমরা কেতাব স্যার নিজে নিজে করে নিতে পারবা, সমস্যা নাই। সো এসইএমএস স্যারের বই থেকে যদি কয়েকটা অঙ্ক দেখাই, দেখো 3.1 প্রথম অঙ্কটা যদি দেখা যায় কি না। হ্যাঁ, এখানে প্রথম অঙ্কটা দেখো যে এখানে বলছে যে এত বিন্দুগুলো পোলার স্থানাঙ্ক প্রকাশ করে, মানে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে কী করতে হবে, পোলার স্থানাঙ্ক নিতে হবে। সো প্রথম অঙ্কটা এরকম। 3.1 এসইএমএস স্যার আর কি। সো উনি এক নম্বরে যে অঙ্কগুলো আছে, আমি বলছি যে এক নম্বর বলছে 1, -√3 এই বিন্দুটা বলছে পোলার স্থানাঙ্ক নেবে। এটা তো কার্তেশীয় স্থানাঙ্ক, তুমি বুঝোই আর কি। এটা এক্স এর মান দেওয়া আছে আর এখানে ওয়াই মান দেওয়া আছে আর কি, ঠিক আছে। সো তোমাকে বলছে এটা কি তোমার পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে হবে। পোলারে কত হবে আর কি, ঠিক আছে। সো এখন ব্যাপারটা তুমি সরলরেখা করো আর যাই করো না কেন, সবসময় চেষ্টা করবা তোমার চিত্রটা আঁকা নিতে আর কি। বৃত্ত পড়বা, কনেক্স পড়বা, ওইখানে অলওয়েজ চিত্র আঁকবা। চিত্র আঁকলে বড় আর সম্ভাবনা কম আর কি। হ্যাঁ, যেমন দেখো এখানে আমার -1 কম -√3। সো এটা এক্সটা প্লাস আর এটা মাইনাস, মানে ফোর্থ কোয়াড্রেন্টে দেখাই তোমাদের একটু। এক্স প্রাইম, ওয়াই প্রাইম আর কি, ঠিক আছে। সো দেখো আমি কি করলাম, এখানে -1√3 আর কি এখানে আসবে। তো এটা যদি -1 হয়, √3 মানটা কত আসে, এটা মনে হচ্ছে 1 থেকে অবশ্যই একটু বড় হবে। একটু কাছাকাছি আর কি। সো এটা ধরো এটা যদি এখানে, এটা ধরো এখানে আর কি, এখানে একটা বিন্দু আছে। এটা তোমার 1, -√3, ঠিক আছে। সো তুমি কি করো, এটা আগের মতো করে লম্ব টেনে দাও। মানে আমরা যে নিয়মে শিখেছি, এটা ছিল এম, এটা ছিল এন। আর এখানে যেটা ছিল এটা তোমাদের, এটা ধরো আমার পি বিন্দু ছিল আর কি। হ্যাঁ, সো এখানে এটা ছিল আমার আর। হ্যাঁ, এটা ছিল আর, তোমরা এগুলো আর কি জানো। সো এই দূরত্ব ছিল আমার এক্স, এটা তোমার 1, এটা 1, এটা কত -√3, এটাও -√3। হ্যাঁ, সো যদি বুঝে থাকো, এখন দেখো আমি থিটাটা তোমার এখানে দুইভাবে থিটা প্রয়োগ করতে পারি। একটা এইটা, হ্যাঁ, এটা হলে -θ হবে। আর আরেকটা তোমার এইটা আর কি, মানে ঘুরে এসে এখানে, ঠিক আছে। সো এটা +θ। জ্যামিতিতে লাগলে +θ করবা, আর যদি ট্রিগোনোমেট্রিতে লাগবে তাহলে -θ দিয়ে একটা ইন্টারন্যাশনালি করে। সো আমি প্রথমে আমরা জানি আর এর মান বের করবো। সুতরাং আর = আমরা জানি √x² + y²। তাহলে এখানে দেখো √x² মানে 1 প্লাস 1² প্লাস এটা মানে -√3 হোল স্কোয়ার। সো কত আসে দেখো, 1 + 3 মানে √4 = 2। হ্যাঁ, তার মানে তোমার এই যে আর এর মানটা, মানে এটা আমরা পোলারে বলবো r, θ। তাহলে আর আসছে 2। হ্যাঁ, 2 একক। এখন তোমার যদি থিটাটা বের করো, থিটাটা একটু দুইভাবে বের করতে পারি। একটা জ্যামিতিতে, আর একটা তোমার কি বলে ইন্টারন্যাশনাল আর কি, ঠিক আছে।
যদি ইন্টারন্যাশনাল বের করো, ইন্টারন্যাশনাল বের করে ভালো, কারণ এখানে তো আমার ফোর্থ কোয়াড্রেন্টের জন্য ইজি হয়। তাহলে আমরা জানতে পারি এটা মাইনাসের 10 ইনভার্স y/x। দেখো এখানে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কিন্তু সূত্র লিখেছে এই যে এটা -10 ইনভার্সের y/x। তাহলে যদি এটা লিখে দেই কি বাসায়, দেখো -10 ইনভার্স, এখানে ওয়াইয়ের মানটা ছিল এসে, আমি ওইখানে বলছি অবশ্যই প্লাসটা নিবা আর কি, আর নিতে হচ্ছে 1, তার মানে √3 আসে। তার মানে 10 ইনভার্স √3 মান কত, π/3, তার -π/3। ঠিক আছে, সো তুমি এটার মান পাইছো -π/3। সো সুতরাং আমার আর কমা থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারবা হচ্ছে 2, -π/3। আশা করি বুঝতে পারছো আর কি। আর ওইভাবে যদি করতাম মানে জ্যামিতি দিয়ে, তাহলে ওইখান থেকে 2π থেকে এটা মাইনাস করা লাগতো আর কি। এই যে যেমন আমরা 10টা আর কি মাইনাস করতাম 2π থেকে। এটাই অ্যান্সার। ঠিক আছে, সো ইন্টারন্যাশনালে যদি আমি মনে করি যদি তোমার থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে আসে, তাহলে তোমরা চেষ্টা করবে ইন্টারন্যাশনালতে লিখতে, কারণ এটা সুবিধা হয় বেশি। ঠিক আছে, কারণ ওইখানে আবার পাই থেকে বা 2π থেকে প্লাস মাইনাস করা লাগে আর কি। ঠিক আছে, সো এটা গেল। এখন দেখো তোমাদের এটা গেল, তারপর হচ্ছে ধরো এই 2 নাম্বারটা, এটা একটু দেখো 2, π/3, এটা পোলার দেওয়া আছে, কার্তেশিয়াতে যাইতে হবে আর কি। বাকিগুলো তোমরা করতে পারবে এমনি। সো এটা যদি করি 2, π/3, 2 নাম্বার দেওয়া আছে π/3, মানে আর এর মান দেওয়া আছে তোমার 2, আর π/3 তোমার কোণের মানটা দেওয়া আছে। এখানে আমরা বলছি যে পোলার দেওয়া আছে, কার্তেশিয়াতে যাবো আর কি। কার্তেশিয়ার স্থানাঙ্ক কত হবে আর কি। ঠিক আছে, সো এটাও একদম ইজি। দেখো এখানে আমরা তো জানি যে x = ছিল কি তোমার ইসের ক্ষেত্রে x = ছিল তোমার আর cos θ, আর আরটা ছিল y = কত, r sin θ। একদম ইজি। সো x = কি আসে, r এর মান দেওয়া আছে 2, আর হচ্ছে cos π/3 বা x = 2 ইন্টু এখানে cos π/3 মান কত আসে, হাফ। সো এখন দেখো 2 কাটা, তাহলে x = আসে 1, আর এখানে y = আসে r মান 2 sin π/3, sin π/3 মান হচ্ছে y = 2 ইন্টু sin π/3 মান √3/2, তাহলে 2 কাটা কত থাকে, √3, y = √3। সুতরাং তুমি বলতে পারো x, y = 1, √3। ঠিক আছে, সো দেখো একদম ইজি এইগুলা। বা তুমি যদি π/3 না বোঝো, তাহলে তুমি ডিগ্রি তো আর কি চিন্তা করতে পারো, এটাও কোনো সমস্যা নেই, মানে 60 ডিগ্রি নিয়েও কাজ করতে পারো। এই গেল আর কি। তারপর হচ্ছে এটা পারলে বাকিগুলো পারবো আশা করি। এরপর দেখো হচ্ছে 3 নম্বর বলছে r = sin θ, কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে আর কি। ঠিক আছে, সমীকরণ প্রকাশ করতে, এটা হচ্ছে আমার পোলার সমীকরণ দেওয়া আছে, এটা পোলার সমীকরণ দেওয়া আছে, বলছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো আর কি। ঠিক আছে, এটা রুয়েটেও আসছিল। দেখি এখন সমীকরণ যদি প্রকাশ করতে বলে, এটা হচ্ছে তোমার 3 নাম্বার। তোমরা আসলে সমীকরণগুলা সব শিখতে পারবে হচ্ছে ধরো বৃত্ত, তারপরে কনিক শেখার পরে আর কি দেওয়া আছে r = sin θ। এটা একটা পোলার সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে পোলার সমীকরণ তোমরা পড়ো নাই, কিন্তু এটা যেহেতু আর থিটা দেওয়া আছে, তাহলে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আমার একটা পোলার সমীকরণ আর কি। এটা অবশ্যই কার্তেশীয় না, কার্তেশীয় থাকলে xy থাকতো এরকম। আসলে এটা একটা বৃত্তের সমীকরণ, এটা কীভাবে আমি একটু পরে বলবো আর কি। এখন দেখো ছবিটা যদি আমি
মানে আগে আঁকি তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায়। যেমন আগের ক্ষেত্রে দেখো এখানে আমাদের ছবিটা কীরকম ছিল, মানে পোলার সমীকরণ থেকে আমরা হচ্ছে গিয়ে কার্তেশীয়তে যাব। এখন আমাদের ওই জেনারেল ছবিটা যদি একটু আঁকি মানে তাহলে তোমরা বুঝতে পারবো যে কীভাবে যায়। যেমন এখানে আমাদের এরকম একটা জিনিস ছিল, এটা এখানে ছিল পি বিন্দু, সো এটা ছিল আমার এক্স ওয়াই থিটা, এটা ছিল আমার আর, ঠিক আছে। সো এটা আমার হচ্ছে এক্স কমা ওয়াই বা এটা হচ্ছে আমার আর কমা থিটা, এটা তো ছিল, ঠিক আছে। সো এখন দেখো আমার এরকম যদি থাকে, এখানে দেওয়া আছে আর ইকুয়াল টু সাইন থিটা, হ্যাঁ। সো আর ইকুয়াল টু সাইন থিটা, আর এর মান কিন্তু আমরা বা এরকম বলতে পারো তুমি, এখান থেকে দেখো কি পাওয়া যায়। আর ইকুয়াল টু কিন্তু তোমরা লিখতে পারো, দেখো এখানে আর ইকুয়াল টু সাইন থিটা। এখন সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারো, দেখো এটা তো আমার দেওয়া হয়ে আছে। সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি কিন্তু লম্ব বা অতিভুজ, তাহলে তোমার এটা যদি থিটা হয়, এটা থিটার বিপরীতটা হবে লম্ব, এটা হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে আর। আর ইকুয়াল টু দেখো কি লেখা যায় এখানে, তোমার লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর। সবসময় মনে রাখবা তোমার যে কোণটা নেবে ওই কোণটার বিপরীতে থাকবে হচ্ছে লম্ব, ঠিক আছে। আর কোণটার আর লম্বর বিপরীতে থাকবে হচ্ছে অতিভুজটা, হ্যাঁ। যেমন এই কোণের বিপরীত হচ্ছে আমার এইটা, এই বাহুটা, এটা হবে তাহলে লম্ব, আর লম্বর বিপরীতে থাকবে হচ্ছে অতিভুজ। লম্বর বিপরীত কোনটা, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ওয়াই বাই আর হলো, তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় ওয়াই। দেখো এটা বুঝো কিনা, আর স্কোয়ার ইকুয়াল টু ওয়াই পাইছি। এখন দেখো যেহেতু আর স্কোয়ার ইকুয়াল টু ওয়াই পাইলাম, আমি কিন্তু এই চিত্র দেখে সবসময় চিত্র আঁকবা বলছি, চিত্র দেখলে সাথে সাথে তোমার মাথার ক্যাচ করবে। এখানে আমি লিখি এখন আর স্কোয়ার ইকুয়াল টু তুমি কি জানো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। তোমরা কিন্তু ওই যে এখানে আমি দেখাচ্ছিলাম একদম ক্লাসের শুরুতে আর কি, এই যে যখন এখানে প্রুভ করছিলাম, এই যে হ্যাঁ পিথাগোরাস হতে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে তুমি বলতে পারো ওয়াই স্কোয়ার বা সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। দেখো এরকম কিন্তু আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এখন দেখো আমাদের সমীকরণটা ছিল হচ্ছে আর আর থিটা দেয়, যার কারণে আমি যেটাকে বলছি হচ্ছে তোমার পোলার সমীকরণ। এখন কিন্তু আমার সমীকরণটা, এই সমীকরণটাকে আমি কনভার্ট করছি কি এক্স আর ওয়াই দিয়ে, তাহলে এটা হবে আমার কার্তেশীয় সমীকরণ। সমীকরণ বুঝতে পারছো, এটা যেহেতু এক্স আর ওয়াই দিয়ে আছে তাহলে এটাকে আমি বলবো কার্তেশীয় সমীকরণ আর কি, ঠিক আছে। এখন দেখো তোমাদের মানে যখন আর কি আমরা মানে সামনের চ্যাপ্টার পড়বো আর কি, তখন কিছু কিছু প্রশ্ন এরকম আসে যে এটা কিসের সমীকরণ আর কি, মানে এই যে যে সমীকরণগুলো, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এটা আসলে মানে এদের সঞ্চার পথের সমীকরণটা আসলে কী হবে, এরকম কিছু চাইবে আর কি। মানে এই যে সমীকরণ, হ্যাঁ, আর এই যে সমীকরণ, এই সঞ্চার পথের সমীকরণ হবে। এখন তুমি এইটা বাদ দাও, কারণ এটা তোমার কাছে একদমই নতুন মনে হবে। এখানে দেখো তোমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কিন্তু ওয়ান, এখানে এটা ওয়ান ওয়ান ওয়ান, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান এবং এটা কি ওয়ান আছে এখানে। যদি এরকম তো ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই থাকতো তাহলেও কিন্তু সহগ সমান থাকতো আর কি। তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান আর ওয়ান 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 আছে আর কি এখানে, ঠিক আছে। যদি সহগ সমান হয় আর এরকম ওয়ান হয় তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু বৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমার বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ হবে, বা তুমি বলতে পারো হচ্ছে, মনে রাখবা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটা যদি সহগ কী হয়, সমান হয়, তাহলে সেটা হয় বৃত্তের সমীকরণ। যেমন এরকম আমরা 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 এখানে লিখছিলাম হচ্ছে আর ইকুয়াল টু সাইন থিটা, এইটা থেকে আমরা পাইছি কিন্তু ওইরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এই দুইটা সেম, তাহলে এটার আরেকটা লিখতে পারো এরকম আর ইকুয়াল টু মানে আর ইকুয়াল টু কস থিটা।
কস থিটা, এটাও কিন্তু বৃত্তের সমীকরণ আর কি। এটাকে যদি ভাঙ্গ দেখবে এরকম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসে, তাদের সহগটা সমান ও 1 আসছে আর কি, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমার অবস্থা, মানে এটাও বৃত্তের সমীকরণ, এটাও গুরুতর বৃত্তের সমীকরণ। তোমরা সামনে এগুলো পড়বা, তাও আমি একটু অ্যাডভান্স বলে দিতেছি আর কি সমীকরণ। এটাও কিন্তু বৃত্তের সমীকরণ। সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। যারা নতুন আসো তাদের মনে হইতেছে লাইক দ্যাটস গোনা বি টু মাচ হার্ডার, বাট দ্যাটস নট ট্রু। মানে এটা তোমরা বলতে পারো যে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, হ্যাঁ। সো এটা বুঝতে পারো। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে আর ধরো একসাথেই দিল আর কি, ঠিক আছে, গ নাম্বারে দিতে পারে যে আর ইকুয়াল টু সাইন থিটা, এই সমীকরণের সঞ্চার পথের মানে সমীকরণটা আসলে কী নির্দেশ করে, ঠিক আছে, মানে এই সমীকরণের সঞ্চার পথ শিখবো আর কি পরবর্তীতে 3.3-তে মেবি ওর 4-এ। ওই সময় দেখবা যে তোমরা সঞ্চার পথে কি এরকম ঘুরতে 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 একটা জিনিস বানাইতেছে, মানে তাহলে এই সঞ্চার পথের সমীকরণ কী বানাইতেছে বা কী নির্দেশ করে, তখন তোমরা ওগুলো বৃত্ত নির্দেশ করতেছে বা বৃত্ত বানাইতেছে আর কি, ঠিক আছে। সো এটা গেল, তো এটা একটা ভালো অঙ্ক ছিল আর কি, এটা গেল। এরপরে দেখো তোমার এই যে আর ইকুয়াল টু বি কস থিটা আছে, এখানে। এরপর হচ্ছে তোমার এগুলা পারবা আশা করি বাকিগুলা। তারপর হচ্ছে তোমার কয় নাম্বার, 4 নাম্বারটা একটু দেখো, আর ইকুয়াল টু বি কস থিটা, এটাও কিন্তু বৃত্তের সমীকরণে হবে। আমি একটু দেখাই দিতেছি তোমারে, যেমন 4 নাম্বার লিখি কি বলছে, ও বলছে হচ্ছে আর ইকুয়াল টু বি কস থিটা, ঠিক আছে। এটাও বৃত্তের সমীকরণ ভাই। তোমাদের অ্যাডমিশনে মানে এইটা দিলেও কইবে এটা কি সমীকরণ, আবার এমন আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে দিতে পারে। সো এটাও মাথায় রাখবা, এক্স স্কোয়ার ওটাও মাথায় রাখবা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বৃত্তের সমীকরণ। কীভাবে বলে দেখাই, এটাতে বুঝতে কষ্ট কিন্তু ওটাতে বুঝতে ইজি হয়, কারণ তোমাদের বৃত্তের একটা আলাদা চ্যাপ্টারই আছে। সো এখানে আমি আর ইকুয়াল টু, এখানে বি আছে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ ছিল। সো ভূমি আমার কী ছিল এক্স, ওতে তাহলে এক্স বাই আর, তাহলে সেমভাবে আর স্কোয়ার ইকুয়াল টু বিএক্স বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বিএক্স, বা তুমি বলতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বিএক্স ইকুয়াল টু 0। দেখো এটাও এক্স আর ওয়াইয়ের কিন্তু সহগ 1 সমান আছে, হ্যাঁ, এটাও কিন্তু তোমার বৃত্তের সমীকরণ। সো এটা গেল। এখন দেখো 5 নাম্বার যদি একটা দেখাই, 5 নাম্বার বলছে যে আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু, সমীকরণটি কার্তেশীয় সমীকরণ প্রকাশ করো। সমীকরণটি কী নির্দেশ করে, দেখো তোমাদের 5 নাম্বার কিন্তু জিজ্ঞেস করছে যে সমীকরণটি কী নির্দেশ করে আর কি, ঠিক আছে। তার মানে এরকম দেওয়া থাকতে পারে আর কি, সমস্যা নাই। সো দেখো 5 নাম্বারটা, এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ প্রকাশ করতে বলেছে। এখানে পোলার দেওয়া আছে, যেহেতু আর আছে আবার থিটা আছে। সো এখানে 5 নাম্বার এরকম দেওয়া ছিল যে আছে কি আর 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 দেওয়া ছিল, ঠিক আছে। সো এটা কিসের সমীকরণ নির্দেশ করে, এটা আমাদের কাছে জানতে চাইছে। সো আমি কি করলাম, এখানে আর দ্বারা গুণ করে দিই, তাহলে আর প্লাস, শুরুতে ভাঙ্গা দিও না, হ্যাঁ, শুরুতে আর দিয়ে রুট নিয়ে এসো না, এটা ঝামেলায় পড়বা তাহলে। দেখো আর ইন্টু আর কস থিটা ইকুয়াল টু 2, ঠিক আছে। সো এখন দেখো আর কস থিটাটা কী ছিল, যদি চিত্র একটু দেখো, এরকম ছিল। এটা ছিল থিটা এক্স ওয়াই, এটা আছে আর, ঠিক আছে। সো সরি, এটা এক্স এটা ওয়াই, যে এক্স ওয়াই হয়, তাহলে আমি বলছিলাম যে এই মানে যেটার সাথে কোণ করে থাকে এটা হবে হচ্ছে তোমার কস থিটা, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, বা তুমি ওই ত্রিভুজ আঁকাও দেখতে পারো, সমস্যা নাই, বা কস থিটা ইকুয়াল টু ওই ভূমি বা ত্রিভুজ দিয়ে করতে পারো। আর যেটার সাথে কোণ থাকবে না সেটার সাথে থাকবে যাবে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে। তাহলে আর কস থিটা ইকুয়াল টু আমি এক্স বসাতে পারি এখানে, তাহলে আর প্লাস এক্স ইকুয়াল টু 2, দেখো এরকম আসে। তাহলে আমি কি করলাম, যেহেতু আর আর এক্স দুটো আলাদা জিনিস, আমার আর স্কোয়ার বানাইতে হবে আর কি, তাহলে আরটা রেখে এখানে 2 মাইনাস এক্স করে দিলাম। সো এখন যদি বর্গ করে দিই, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স হোল স্কোয়ার।
সো আর স্কোয়ার মান জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সবসময় এটা করবো আর কি, মানে আর স্কোয়ার আনার চেষ্টা করবো, পরে মানটা বসাই দেবে, কারণ আর এর যদি ডাইরেক্ট মান বসাই তো রুট নিয়ে ঝামেলা করবো আর কি। সো এখানে যদি ডাইরেক্ট বসাই, যেমন এ স্কোয়ার মাইনাস ওই 2b প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করি, তাহলে এখানে দেখো 2ab এ স্কোয়ার করলে 4 মাইনাস 2 ইন্টু 2, 4 মাইনাস 2 ইন্টু 2 মানে হচ্ছে 4x প্লাস এক্স স্কোয়ার, দেখো এরকম আসে মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার আর কি। সো এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, মানে দুইটা কিন্তু কাটা চলে যায়। হ্যাঁ, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী আসলো, এখানে আমি যদি একটা কাজ করি মাইনাস 4টা যদি কমন নিই তাহলে এরকম আসে, মানে এখানে 4 কমন নিয়েছে আর কি, মাইনাস 4 কমন, দেখো এখানে কি আসে এক্স মাইনাস 1 কি একটু উল্টে আসবে আর কি। হ্যাঁ, দেখো আর কি বুঝছো কি না, এটাতে গুণ করলে মাইনাস 4x প্লাস 4 কিন্তু আসে। সো এটা এখানে এরকম করে লেখছে আর কি, মানে 4টা জাস্ট কমন নিয়েছে আর কি, বা মাইনাস 4টা কমন নিয়েছে। মাইনাস 4 কমন নিলে এখানে কী আসে তোমার, এখানে আসবে হচ্ছে -1 আর এখানে হচ্ছে প্লাস এক্স, ঠিক আছে। সো এটাই আর কি উল্টাই লেখছে। এখন দেখো এই যে জিনিসটা বেড়েছে, এটা কিন্তু তোমাদের একটা সমীকরণ, এখানে কিন্তু একটা চলকের পাওয়ার 2 আর একটা চলকের পাওয়ার হচ্ছে 1, মানে এখানে দুইটা চলকের হচ্ছে ওয়াই একটা হচ্ছে এক্স চলকের পাওয়ার 1, ওয়াই চলকের পাওয়ার হচ্ছে 2। এর মানে কি, এটা তোমরা কনেক্স করবা, এটাকে বলা হচ্ছে তোমার পরাবৃত্ত বা প্যারাবোলা আর কি, ঠিক আছে। তার মানে যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার এক্স আর ওয়াই থাকলে মানে এগুলো হবে সব হচ্ছে সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, এগুলো সমীকরণ হবে, ঠিক আছে। আর মানে আর থিটা দিয়ে ওইগুলো সমীকরণে হবে, ঠিক আছে, যদি এক্স ওয়াই থাকে এরকম। তো এখন এই সমীকরণের সঞ্চার পথে কী সমীকরণ নির্দেশ করবে সেটা যদি জানতে চাই, এটা হচ্ছে পরাবৃত্ত নির্দেশ করবে, কারণ এখানে কি একটা চলকের পাওয়ার 2 আর একটা চলকের পাওয়ার হচ্ছে 1। তাহলে এই পরাবৃত্তের যদি একটু তোমার শীর্ষবিন্দুটা বের করে, যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু 0 আসে, ঠিক আছে। আর এখানে আছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। সুতরাং এটার শীর্ষবিন্দু হবে হচ্ছে তোমার 1,0 আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন দেখো আমি যদি একটু চিত্রটা আঁকি, আর 1,0 কিন্তু বিন্দুটা অবশ্যই এক্স অক্ষের উপর হবে। সো চিত্রটা যদি একটু দেখায় ছোট করে কীরকম আসে আর কি, এটা হচ্ছে তোমার এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। সো তোমার 1,0 বিন্দুটা ধরে এখানে, সো আমি এটা হচ্ছে 1,0 বিন্দু, 1,0 বিন্দু, ঠিক আছে। কারণ এক্স অক্ষে ওয়াই মান হচ্ছে 0। সো আমি কী করবো, এই বিন্দুতে একটা লম্ব টেনে দেবো আর কি, ঠিক আছে। একটা লম্ব টেনে দিলাম, মানে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমতল একটা রেখা আঁকবো। হ্যাঁ, রেখা আঁকবা ওয়াই অক্ষের সমতল এখানে। সো এখন দেখো যেহেতু এক্স এর পাওয়ার 1, সেহেতু পরাবৃত্তি রয়েছে এক্স অক্ষের মানে সাপেক্ষে প্রতিসম হবে আর কি। এখানে দেখো এক্স এর পাওয়ার কিন্তু আবার 1 ছিল, তাহলে কি আমার পরাবৃত্তিটা হবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, কিন্তু ঝামেলা হচ্ছে সামনে তো মাইনাস, তাই উল্টা দিকে হবে প্রতিসম আর কি, ঠিক আছে। সামনে মাইনাস থাকার কারণে এটা আমি মুখটা আর কি উল্টা দিক করে থাকবে আর কি, ঠিক আছে। সো এটা কীরকম হয় আমি একটু দেখাই, এরকম হবে আর কি, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে তোমার, কারণ আমার এখানে হচ্ছে তোমার ওয়াই পাওয়ার ছিল 2, হ্যাঁ, ওয়াই পাওয়ার ছিল 2 আর এক্সের পাওয়ার ছিল 1। যেহেতু এক্সের পাওয়ার 1, তাহলে এটা হবে যার পাওয়ার 1 এটা তার সাপেক্ষে হয় প্রতিসম হয় আর কি, ঠিক আছে। প্রতিসম তো বুঝছো আর কি, মানে ওর দিকে মুখ করে থাকবে বা ওর বিপরীত দিকে মুখ করে থাকবে, যদি সামনে মাইনাস থাকে তাহলে। আর যদি ওর সাপেক্ষে প্রতিসম হইতো তাহলে যে এরকম হতো আর কি, এদিকে উঠতো বা নিচের দিকে এরকম করে নামতো আর কি, ঠিক আছে, বা নিচের দিকে মুখ করে থাকতো। সো এক্সের পাওয়ার 1 দেখে এক্সের সাপেক্ষে প্রতিসম হবে, আর সামনে ইয়াসের দিকে উল্টা দিকে হয়েছে আর কি, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো, এটাকে বলা হয়েছে পরাবৃত্ত বা প্যারাবোলা। আচ্ছা, পরাবৃত্ত এগুলা ভাই প্যারা নিও না, কারণ সেকেন্ড পার্টে এগুলো একদম ঝাঁঝাও করে ফেলাবে আর কি, যদি ঠিক মতো বলো পরাবৃত্ত বা এটা বলা প্যারাবোলা, ঠিক আছে। এই গেল আর কি। সো এখন দেখো তার মানে এটা সঞ্চার পথের সমীকরণ হচ্ছে একটা পরাবৃত্ত বা প্যারাবোলা নির্দেশ করে।
এখন আমি যদি তোমাকে আরেকটা ম্যাথ দেখাই, এটা গেল, এটা ভালো ম্যাথ ছিল, চিত্রটা এটা একটু দেখলাম। ক্ষেত্রফল ওরা এখানে লেখা নাই, পরাবৃত্ত সমীকরণ নিজের ভাষা আর কি। যাই হোক, এটা একটা ভালো ম্যাথ ছিল। ধরো এরপর হচ্ছে তোমার 6 নম্বরটা দেখো, যে একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, অবশ্যই পোলার দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আর কি। ঠিক আছে, সো এটাও ভালো ম্যাথ। দেখো কুয়েটে আসছিল, তো 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমাদের বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। এটা হচ্ছে 6 নম্বর। 3টা শীর্ষবিন্দু কী কী দেওয়া আছে, ধরো এইরকম, এটা হচ্ছে 0 0, প্রথম হচ্ছে 0,0, তারপরে এতে দিলাম হচ্ছে 2,π/3, আর বি বিন্দুটা কি দিছে √2,π/4 আর কি। ঠিক আছে, এই 3টা শীর্ষবিন্দু দিছে, বলছে যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। সো আমি বলছি সবসময় কি তোমরা ছবি আঁকার চেষ্টা করবা, তাহলে আসলে আমরা সব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আর কি মোটামুটি। যেমন এক্স প্রাইম, এটা হচ্ছে আমার 0 বিন্দু বা মূল বিন্দু আর কি। সো মূল বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 0,0 আছে, এটা অলওয়েজ এটাই থাকবে। সো এখন দেখো পরের বিন্দুটা কি বলছে, 2,π/3। এখন 2 হচ্ছে ধরো এইখানে আর কি, মানে এরকম একটা অবস্থা, বা আরেকটু বড় ধরো এইখানে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 2,π/3 হচ্ছে তোমার 60 ডিগ্রি আর কি। 60 ডিগ্রি হলে তুমি চাঁদা দিয়ে 60 ডিগ্রি নিলে আঁকতে পারবো, কোনো সমস্যা নেই। ধরলাম এটা হচ্ছে তোমার এরকম একটা অবস্থা, π/3 দিয়ে আঁকলে 60 ডিগ্রি হচ্ছে একটু আর কি 45 থেকে একটু বেশি হবে। সো এরকম একটা জায়গা নিতে হবে, ধরো এইটাই আর কি ধরলাম। সো এটা হচ্ছে তোমার যে বিন্দুটা, এটা হচ্ছে এ বিন্দু 2,π/3। ঠিক আছে, এরপর বলছে বি বিন্দুটা, বলছে √2,π, √2 অবশ্যই তোমার 2 থেকে একটু ছোট হবে। সো √2 যদি হয়, √2 যদি ধরি √2,π/4 মানে 45 আর একটু নিচে হবে আর কি। ধরো এইখানে, এইখানে ধরো, আচ্ছা এখানে ধরলাম আর কি। হ্যাঁ, এটা ধরলাম হচ্ছে তোমার 45 ডিগ্রি করে। এটা হচ্ছে তোমার কত, π/3, আর এটা হচ্ছে 2, আর এখানে হচ্ছে এইটা হচ্ছে তোমার √2, ধরো √2, আর এই বিন্দুটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা বলছে √2,π/4, আর এই কোণটা হচ্ছে গিয়ে π/4। দেখো বুঝো কিনা, π/4। তাহলে দেখো এটা যদি আমি একটু মিলাই দিই, এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাবে আর কি। ঠিক আছে, দেখো ত্রিভুজ হয়ে গেছে আর কি। হ্যাঁ, সো এখন যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের এই কোণটা ধরো থিটা কোণ, এটা হচ্ছে আমার থিটা। দেখো এটা আমার ত্রিভুজ হয়ে গেছে একটা। হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আর কি তোমাকে। সো এখন দেখো থিটাটা যদি আমি বের করে ফেলাই তাহলে কি আসে, থিটাটা তো আমি বের করে ফেলাতে পারবো। থিটা বের করলে কত আসে দেখো, পুরোটা হচ্ছে 60 থেকে 45 যদি বাদ দিয়ে দিই, মানে এটা 60 এটা 45, তাহলে 60 থেকে 45 বাদ দিলে কিন্তু আমার ফোনটা চলে আসে। তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি, থিটাগুলো 15 চলে আসে। হ্যাঁ, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। এখন আমি অলরেডি থিটাটা নির্ণয় করে ফেলি। এখন ক্ষেত্রফল কীভাবে বের করতে পারি বলো এটা। এখন ক্ষেত্রফল বের করার জন্য আমরা কিন্তু কস রুল বলতে একটা জিনিস জানতাম। দেখো মানে এটা কিন্তু নিয়মটা বের করার
এইভাবে তো আমি মুখে মুখে আঁকলাম, কিন্তু ধরো তোমার যখন চিত্র আঁকতে বলবে স্যাররা তখন কিন্তু মুখে মুখে আঁকলে হবে না। আমি জাস্ট একটা রাফ চিত্র আঁকছি এখানে। তোমরা যখনই আর কি সব মানগুলা দিয়ে দিবে, তোমরা 2 একক ব্যাসার্ধ নিয়ে একটা কি বৃত্তচাপ আঁকবা 60 ডিগ্রি সমান চাঁদা নিয়ে আর কি 2 একক দূরে। হ্যাঁ, তখন তোমরা কিন্তু এই বিন্দু পাইবে আর কি। সো বা পুরা বৃত্ত আঁকতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওএক্সকে আর কি ওএক্স থেকে তুমি 60 ডিগ্রি করে নেবে আর কি, ঠিক আছে। পরে ওই বৃত্ত আঁকলে ওইখানে দেখা যাবে যে তোমার যখনই তোমার 60 ডিগ্রি হইতেছে তখন তুমি এক্সাক্ট বিন্দুটা পাবে। কারণ বৃত্ত আঁকলে তো বৃত্তের প্রতিটা বিন্দুই আমার মান থাকবে 2 2 2 করে আর কি। সো যখন 60 ডিগ্রি নেবে তখন তুমি এক্সাক্ট মানটা পাবা। সো সেমভাবে আর কি এটার ক্ষেত্রেও সেম, মানে √2 নিয়ে একটা কী করবা, বৃত্ত আঁকবা, পরে কি পাইবা 4 নিবা চাঁদা দিয়ে, তাহলে এটা পাবা আর কি। হ্যাঁ, সো এটা মাথায় রাখো। আসলে এইভাবে আঁকিয়ে এটা আমাদের আসলে 2 ধরনের ডায়াগ্রাম আছে, মানে কোয়ান্টিটেটিভ আর হচ্ছে কোয়ালিটেটিভ ডায়াগ্রাম। সো কোয়ান্টিটেটিভ হচ্ছে যেটা হচ্ছে এরকম তোমার গ্রাফে আঁকতাম আর কি, আর কোয়ালিটেটিভ হচ্ছে তোমার সাদা কাগজ। সো সাদা কাগজে আঁকলে অত কিছু দেখে লিখতে হয় না আর কি, যেটা গ্রাফে ছিল ওইটা আর কি খুব ভালো করে লেখা লাগতো আর কি, ঠিক আছে। সো এবি আমরা যা যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের এখানে কিন্তু ত্রিভুজ ও এ বি একটা চলে আসছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো, আমরা কজ রুল জানতাম যেখানে এরকম ছিল আর কি। কজ রুলের ক্ষেত্রে কিছু জিনিস আমরা আগে জানতাম, যেমন আমরা ছোট হাতের এ বি সি এগুলো দিয়ে কিন্তু আমরা বাহুকে প্রকাশ করতাম, আর বড় হাতের এ বি সি এটা দেওয়া হয়েছে কোণকে প্রকাশ করতাম আর কি। এগুলো কিন্তু তোমাদের জানা আছে। হ্যাঁ, সো এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই কোণের আবার একটা জিনিস জানতাম যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে আমার এ, মানে এই কোণের হচ্ছে বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, সি কোণের বিপরীত হচ্ছে সি, ঠিক আছে। মানে এরকম ছিল। আমি একটু যদি দেখাই চিত্রটা এঁকে তোমাদের ত্রিভুজে, এই যে দেখো, এটাকে যদি আমি ধরি এ, এটাকে ধরি যদি আমি, আচ্ছা এটা হচ্ছে আমার এ কোণ, হ্যাঁ, এটা হচ্ছে আমার বি কোণ, এটা হচ্ছে আমার সি কোণ। হ্যাঁ, সি কোণ যদি হয় তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, সি কোণ বিপরীত হচ্ছে সি। এরকম একটা অবস্থা, মানে বড় হাতের এ দ্বারা কোণ প্রকাশ করছে, ছোট হাতের এ দ্বারা আমরা কি করছি, বাহু প্রকাশ করছে আর কি। আর কজরুলের ক্ষেত্রে আমরা কিন্তু এটা জানতাম, এ কোণ বিপরীত থাকে এ, বি কোণ বিপরীতে বি, সি কোণ বিপরীত হচ্ছে সি আর কি, ঠিক আছে, ছোট হাতের। সো এখন দেখো, যদি এরকম একটা কাজ করি, আমি এই বিন্দু থেকে একটা লম্ব টেনে দিই, মানে এ কোণ থেকে আর কি একটা লম্ব যদি টেনে দিই, এটা একটা লম্ব টেনে দিলাম। এখন দেখো, আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় যেটা জানতাম ইন জেনারেল, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। সো ভূমি তো এই জানা আছে, তুমি যদি উচ্চতাটা এইচটা, এটা হচ্ছে এইচ জানো, তাহলে কিন্তু আমার মোটামুটি হয়ে যায় আর কি এখানে। হ্যাঁ, মানে এরকম একটা অবস্থা ক্ষেত্রফল হচ্ছে, বা এটাকে আমরা যদি এইরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি, হাফ ইন্টু ভূমি হচ্ছে তোমার এ, আর উচ্চতা হচ্ছে এইচ। তো এইচের মানটা পাইলে তুমি কিন্তু মোটামুটি এখানে একটা ক্ষেত্রফল মতো জিনিস পাওয়া যাবে আর কি, ঠিক আছে। সো এইচের মানটা আমি কীভাবে বের করবো দেখো। এখন এইচের মানটা দুইভাবে বের করতে পারো, এই ত্রিভুজ নিয়ে কাজ করে বের করতে পারো, আবার এই ত্রিভুজ নিয়েও কাজ করে বের করতে পারো আর কি, ঠিক আছে। সো আমি যদি এই ত্রিভুজ এটা নিয়ে কাজ করি, মানে ধরো এটা হচ্ছে তোমার এখানে দেখাই, মানে এই সাইডে ত্রিভুজ এ বি, এ ধরলাম ছোট হাতের, এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি তাহলে কি লিখতে পারি দেখো। এখানে যদি এটা যেহেতু আমার থিটা হচ্ছে আমার সাইন বি, হ্যাঁ, বা থিটা হচ্ছে আমার বি এখানে। সো আমি যদি সাইন দিয়ে লিখি তাহলে সাইন বি, সাইন দিয়ে লাগলে আমি কি হয়, এটা তো আমার সমকোণী ত্রিভুজ অবশ্যই জানো। তাহলে লম্ব ত্রিভুজ, লম্ব হচ্ছে এইচ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে তোমার সি, কারণ লম্ব বিপরীত থাকে অতিভুজ। তাহলে এখানে আমি লিখতে পারি এইচ ইকুয়াল টু সি সাইন বি। এখানে সিটা ছোট হাতের অবশ্যই, কারণ এটা বাহু 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 আসতেছে। সো আমি কি করলাম, এখানে যদি মানটা বসাই দিই, হাফ ইন্টু এ এসি সাইন বি, এটা আসে দেখো, হাফ ইন্টু এসি সাইন বি। আবার তুমি কি করতে পারো, এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো,
যেমন দেখো এখানে কিন্তু একটা জিনিস দেখার বিষয় হচ্ছে, এখানে তোমার কোণ নিয়েছিলাম বি, কিন্তু বাহু আসছে হচ্ছে মানে এ আর সি আসছে, ঠিক আছে, মানে ওই বিটা আসে নাই, বিটা বাদে বাকি দুইটা আসছে। কোণ নিয়েছে বি, বাহু আসছে কি, বাহু আসছে এ আর সি, ঠিক আছে, মানে তাদের মধ্যবর্তী কোণটা আসছে। কোণ নিয়েছে কি বি, বাহু আসছে এ আর সি, মানে এ আর সি এর বাহুর মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণটা আসছে এখানে। হ্যাঁ, এবার সেমভাবে যদি তুমি এটা নিয়ে কাজ করো, এখানেও লিখতে পারবে আছে সাইন সি ইকুয়াল টু লিখতে পারবে হচ্ছে লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে তোমার বি, তাহলে সাইন সি, এটা হচ্ছে সাইন সি, বা এখানে তুমি যদি এইচটা রেখে দাও তাহলে এইচ ইকুয়াল টু বি সাইন সি। সো সেমভাবে যদি মানটা বসাই দাও এখানে, মানে এখানে মান বসাই দিলে এরকম আসে হাফ ইন্টু এ ইন্টু বি সাইন সি, তার মানে এটা আসছে হাফ এ বি সাইন সি। দেখো হাফ এ বি সাইন সি, তার মানে এখানে দেখো বি, এ আর বি বাহু আসছে, এ আর বি বাহু আসছে, কোণ আসছে তাদের অন্তর্ভুক্ত সিটা আর কি। হ্যাঁ, অন্তর্ভুক্ত সিটা আসছে, মানে এ কোণ আসে নাই, কিন্তু আসছে হচ্ছে সি, মানে বি কোণ আসে নাই, আসছে হচ্ছে সি। সো এইটাই হচ্ছে এখানে দেখার বিষয়, মানে তাদের অন্তর্ভুক্ত একটা কোণ আসে এখানে। তারপর যদি এইটা নিয়ে লেখতা, এই কোণ লেখতা, তাহলে কি হইতো, ত্রিভুজের ক্ষেত্রে বলে আসতে হচ্ছে হাফ, মানে ওদের অন্তর্ভুক্ত কোণ হাফ বিসি সাইন এ, এরকম আসতো। দেখো হাফ বিসি সাইন এ, মানে এই দুই বাহু আসতো, ওদের অন্তর্ভুক্ত কোণ আসতো। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে কি বের করলাম, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আর কি, এরকম করে বের করতে পারবা। আমরা অনেকভাবে ক্ষেত্রফল বের করা শিখবো ত্রিকোণমিতিতে, এটা পরে দেখাবো আর কি। মানে এখানে হচ্ছে যে হাফ ইন্টু যে কোনো দুই বাহুর গুণফল, গুণফল ইন্টু তাদের অন্তর্ভুক্ত বা মধ্যবর্তী কোণের সাইন, তাদের মধ্যবর্তী কোণের সাইন, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার সূত্র। হ্যাঁ, এই সূত্রটাই কিন্তু আমরা, আর ত্রিকোণমিতির সূত্র যেগুলো আছে এগুলো ভাই সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, কোনো সমস্যা নাই। সো এই সূত্র দ্বারা আমাদের কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাবো আর কি, ঠিক আছে। সো এটা একটু দেখো, এখন আমরা কি করব, এখানে আর কি মানটা আর কি বসাবো, দেখো কী করা যায়। এই সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আর কি, ঠিক আছে। আসলে দেখো এখানে আমরা মানে কি বলে তোমার, এখানে কিন্তু আমরা কার্তেশীয় মানে পোলার যে সমীকরণগুলো ছিল, স্থানাঙ্কগুলো ছিল, এগুলো কিন্তু আমরা কার্তেশীয়তে নিয়ে নেই, কার্তেশীয়তে কি নেই, ঠিক আছে, কার্তেশীয়তে নিয়ে নেই। পোলাপান কী করে, এগুলোর আগে কার্তেশীয়তে কনভার্ট করে, প্রতিটা কতটা সময় লাগে কার্তেশীয়তে কনভার্ট করে, তারপর হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে, বা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা অ্যাপ্লাই করে আর কি, বা ক্ষেত্রফল বার করে। আমরা কি করছি, পোলারগুলা দিয়েই কিন্তু দেখো ডাইরেক্ট এখানে দূরত্বগুলো আমরা বের করে ফেলাইছি আর কি, ঠিক আছে। সো আমাদের এখানে মানে কষ্ট করে এখানে কার্তেশীয়তে নেওয়ার দরকার নেই, আমরা পোলার দিয়ে কাজ করতে পারবো। সুতরাং ক্ষেত্রফলটা কী আসে, সুতরাং তুমি বলতে পারো ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু, ওই সূত্রটা ইউজ করবো যে কোনো দুই বাহুর গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন, বর্তী কোণের সাইন আর কি, ঠিক আছে। সো এখানে আমি কি করতে পারি, যেমন হাফ, ধরো এই দুইটা বাহু তো আমি জানি, আর এই কোণটা কিন্তু জানি, এটা কোণটা বা এসে হচ্ছে 15 ডিগ্রি আর কি, ঠিক আছে। সো এই দুইটা কান নিলাম 2 ইন্টু রুট টু, হ্যাঁ, ইন্টু তাদের মধ্যবর্তী কোণ আসলে সাইন 15, ঠিক আছে। সো এখানে দেখো কিছু টু কাটা যায়, তো থাকে হচ্ছে √2, আর সাইন 15-এর মান যদি তোমরা বের করো এরকম আসবে √3 - 1, √3 আসলে এইটা 3 - 1, মানে √3টা -1, পুরোটার উপর কিন্তু রুট না, আর হচ্ছে 2√2,
ঠিক আছে। সো এখানে দেখো √2 আবার কাটা যায়, তাহলে এরকম আসে √3 - 1, নিচে আসে 2, ঠিক আছে। এত বর্গ একক, ঠিক আছে। এটাই হচ্ছে আমার। তাহলে তোমরা বুঝতে পারলা যে যদি মানে একটা ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা এইভাবে কি করতে পারবো যে ত্রিভুজের ক্ষেত্রে গঠন করতে পারবো, মানে হাফ ইন্টু কি করবো, যে দুইটা বাহুর গুণফল, যে কোনো দুই বাহুর গুণফল ইন্টু কি ওই দুই বাহুর মধ্যবর্তী কোণের হচ্ছে সাইন, ঠিক আছে। সো এটা কারণ তোমাদের একটা কজ রুল ছিল এরকম, এই যে মনে আছে তো তোমাদের, ওটা ছিল কজ রুল ছিল এরকম, a² = b² + c² - 2bc cos a, ঠিক আছে। এরকম একটা কজ রুল ছিল, হ্যাঁ, b² + c² - 2bc cos a, এরকম। সো এটা হচ্ছে তোমাদের অবস্থা আর কি। আর এখানে আমি দেখো তোমরা বলতে পারো যে ভাই sin 15 ডিগ্রি এটা মানতো, এর তো বড় করে কেন লেখলেন, এটা তো পয়েন্টে লেখলেও হতো আর কি। দেখো sin 15 দিলে পয়েন্টে আসবে তোমাদের, sin 15 আসে, পয়েন্ট এমনিও আসে, পয়েন্টেও আসে আর কি, ঠিক আছে। পয়েন্ট করলে এরকম আসবে, কিন্তু আসলে ম্যাথে সব জিনিসগুলো আর কি একদম অ্যাকুরেট মান নিয়ে কাজ করা আর কি, মানে ফিজিক্সের মতো এত এত কিছু অ্যাজিউম করে নেয় না আর কি, ঠিক আছে। বা ফিজিক্স হচ্ছে অবজার্ভ করে আর কি, ঠিক আছে। আর ম্যাথ হচ্ছে লজিক ছাড়া কখনো কাজ করে না। সো ম্যাথে সবসময় আর কি যেই মানগুলো আছে ওই মানে রাখার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। সো এটা মাথায় রাখো আর কি, মানে ম্যাথে ক্যালকুলেশন, মানে ম্যাথগুলো আছে ক্যালকুলেশন ছাড়া শিখতে হয় আর কি, ঠিক আছে। মানে মানে ক্যালকুলেটার ছাড়া শিখতে হয় আর কি, কেমনে কীভাবে কী করবো আর কি, না করবো, এই আর কি অবস্থা। সো এই হচ্ছে অবস্থা। আর ফিজিক্স হচ্ছে সবসময় অবজার্ভ করে, এটা বুঝতে হবে। আর ম্যাথ হচ্ছে যুক্তি যদি না পায় তাহলে ওই রাস্তা জীবনে যাবে না। যেমন ফিজিক্স কী করবে, ধরো তোমার 4-5টা রাস্তা আছে, সো 4-5টা রাস্তা, এখন তোমার সমাধান আছে যে কোনো একটা রাস্তা, ও কী করবে 4টা রাস্তায় যাবে, গিয়ে দেখবে যে আসলে কোন জায়গায় সমাধান না আছে। কিন্তু ম্যাথ যতক্ষণ পর্যন্ত না জানবে যে কোন রাস্তায় তোমার ওই অ্যান্সারটা আছে, ততক্ষণ কি ও যাবে না আর কি। যখন জানতে পারবে যে ওই রাস্তা আছে, তখন ওই রাস্তা বরাবর যাবে আর কি, ঠিক আছে। কিন্তু ফিজিক্স সব জায়গায় ধরে নেবে যে হ্যাঁ মনে করি যে এই রাস্তায় আছে, মনে করি নিয়ে কাজ করবে, ঠিক আছে। সো ম্যাথের ক্ষেত্রে আর কি মানে আগে কি করবে যে তা মানে যুক্তি দাঁড় করাবে, তাত্ত্বিক জিনিসপত্র, মানে যুক্তি আগে কাজ করে আর কি, ঠিক আছে। সো যুক্তি না পারলে সে কাজ করে না, এটা একটু দেখো। ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে সবসময় মানে প্র্যাকটিস বা বাস্তবতা নিয়ে কাজ করে আর কি, সবসময় আর কি অবজার্ভ করে। আর ম্যাথ মনে করো 500 বছর আগের পরের ঘটনা নিয়ে স্টিল কাজ করতেছে আর কি, ঠিক আছে। সো যতক্ষণ মনে করো যে যুক্তি থাকবে ততক্ষণ আর কি ম্যাথ কাজ করবে, হ্যাঁ, সেটা বাস্তবে ঘটুক বা না ঘটুক। যেমন তোমরা সেকেন্ড পেপার ওখানে তোমার পড়বে জটিল সংখ্যা পড়বে, তখন দেখতে পাবো আর কি কেন মানে ইমাজিনারি নাম্বার আছে এরকম, হ্যাঁ। সো ও আর কি বাস্তবে ঘটুক না ঘটুক, যদি যুক্তি ঠিক থাকে ওই পথে আগাবে আর কি, ঠিক আছে। ম্যাথ কোনো অনিয়ম সহ্য করবে না। সো এই জন্য আর কি যখন এরকম রুট থাকবে তো সবসময় আর কি তোমরা রুটেই রাখবা আর কি, দশমিকে ভাঙবা না আর কি, ঠিক আছে। রুট থাকলে রুটেই রাখবা আর কি। আর আসন্ন মান বের করতে বললে মানে তোমরা আসন্ন মানগুলো আর কি দশমিকে বের করবা। সো হচ্ছে, সো আজকে এই পর্যন্তই থাক। আমি আবার নেক্সট ক্লাসে বাকি ম্যাথগুলো দেখাবো, যে কটা পারি আর কি, বাকিটি তোমরা প্র্যাকটিস করে নেবে আর কি, ঠিক আছে। সো